অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে সর্বোচ্চ আদালতের রুলিং, তারুণ্য অভিজ্ঞতার মিশেলে দেশকে ঢেলে সাজানোর প্রত্যয় উপদেষ্টাদের মজবুত করতে চান অর্থনীতির ভঙ্গুর কাঠামো। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে আজ রংপুর যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দেখা করবেন আবু সাঈদের স্বজনদের সঙ্গে। ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচারের সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে। সাধারণ মানুষ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানালেন দুই সমন্বয়ক। গুরুত্ব দেওয়া হবে সেবা ধর্মী কাজ, সাম্য আর মানবিক মর্যাদা নিশ্চিতই হবে মূল নীতি। নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের অব্যাহত থাকে, সেক্ষেত্রে রাজনৈতিক দল খোলার ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব। রাষ্ট্রে এমন একটা রাজনৈতিক দল থাকবে যারা পরিবারতন্ত্রের বাইরে থাকবেন। রাজধানীতে রাত হলে ডাকাত আতঙ্ক, নিরাপত্তা দিতে সতর্ক পাহারায় শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দারা। খুলতে শুরু করেছে দেশের বিভিন্ন থানা, কাজ চলছে সীমিত পরিসরে। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টারা। আর অভিজ্ঞরাও চাইছেন তারুণ্যের শক্তির সঙ্গে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনীতির ভঙ্গুর অবকাঠামো আবারও শক্তিশালী করার। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এসেছে কাঙ্ক্ষিত বিজয়, তবে এখনো অনেক কাজ বাকি আছে, অনেক চ্যালেঞ্জ। নতুন করে গড়তে হবে দেশের প্রতিটি খাতকে। শপথ নেয়ার পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পর ঢেলে সাজাতে হবে ব্যাংকিং খাতকে, স্বাভাবিক করতে হবে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে। নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। তরুণদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সবাই মিলে দ্রুতই দেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। তারুণ্য অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর একটি পরিস্থিতিতে নিয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমাদের যারা সিনিয়র সিটিজেন, নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফরমেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব। অচিরেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে রুলিং দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যেহেতু এমন সরকারের কোনো বিধান সংবিধানে নেই, সে কারণে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে এই বিষয়ে আপিল বিভাগের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি। শপথের আগে এই মতামত জানতে চান তিনি। এর পরিপ্রেক্ষিতে দুর্যোগকালীন সময়ে মধ্যবর্তী সরকার দরকার বলে মত দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, যা জানাজানি হয় গতকাল শুক্রবার রাতে। এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টা। তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রংপুর যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে এই কথা জানান উপদেষ্টারা। ছাত্র আন্দোলনে চালানো প্রতিটি গুলির বিচার করা হবে বলেও সিদ্ধান্ত হয় ক্যাবিনেট বৈঠকে। ৭১-এর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনানুষ্ঠানিক বৈঠকে বসে বৃহস্পতিবার রাতে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার।
শুক্রবার ছুটির দিন হলেও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় বেলা 12:15টার দিকে। মাঝখানে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে বিকেল 4:15টার দিকে শেষ হয় উপদেষ্টা পরিষদের প্রথম সভা। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা গণমাধ্যমকে জানান, প্রথম বৈঠকে প্রাধান্য পেয়েছে আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক সংক্রান্ত বিষয়াবলী। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে। আলোচনা হয় সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার বিষয়েও। আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। এ সময় নতুন সরকারের মেয়াদকাল নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করছি। নতুন সরকারে কিভাবে শিক্ষার্থীদের আরো সম্পৃক্ত করা যায় সে বিষয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদে। এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। উপদেষ্টারা জানান, ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার রংপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরায় সুদিনের আশায় ব্যবসায়ীরা। সমৃদ্ধ টেকসই বাণিজ্যের প্রত্যাশা, আর্থিক খাতগুলোতে সংস্কারের তাগিদ সাধারণ মানুষের। পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান ঘটিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চান তরুণরা। এ লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাজের বৈষম্য দূর করার পাশাপাশি সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই হবে এই দলের লক্ষ্য। দুই সমন্বয়কের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদে সৃষ্ট গণজোয়ারে নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ। এখন রাষ্ট্র সংস্কারের পালা, আর সেই গুরুদায়িত্ব পালনে পাঞ্জেরির ভূমিকায় তরুণরা। তাদের ঘিরে 18 কোটি মানুষের প্রত্যাশা যেন একটু বেশি। তরুণরাও ঢেলে সাজাতে চান 30 লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশকে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে তরুণদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করতে পারে নতুন রাজনৈতিক দল। এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার এই নতুন দল গঠন প্রয়োজন, এমন প্রশ্নে তরুণদের সাফ জবাব। বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা। তাই সুদূর পরাহত স্বাধীনতা নিশ্চিত করতে এই পরিকল্পনা। ছাত্র নাগরিকের উপরে তারা আশা রাখতে চায়, যেহেতু আশা রাখার জন্য সেটির প্রতিফলনের জন্য রাজনৈতিক দল প্রয়োজন। যদি সেক্ষেত্রে নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের প্রতি সবসময় ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, সেক্ষেত্রে রাজনৈতিক দল করার ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন একটা সরকার থাকবেন, এমন একটা রাজনৈতিক দল থাকবে যারা হচ্ছে পরিবারতন্ত্রের বাইরে থাকবেন, যারা হচ্ছে এদেশের বিশ্বের যে পরাশক্তির পাপেট সরকার না হয়ে এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে। কেমন হবে নতুন এই দলের কাঠামো, কারা থাকবেন নেতৃত্বে, সে বিষয়েও কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজনৈতিক প্রায়োরিটির জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া। গত প্রজন্মের বা যারা রাজনৈতিক ছিল তারা বার্ধক্যের যেই একটি শৃঙ্খল আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা হচ্ছে তরুণদেরকে শুনতে পায়নি বা তরুণদেরকে বোঝার চেষ্টা করেনি। আমরা জনগণ কি শুনতে চায়, জনগণ কি চায়, জনগণের যে প্রত্যাশার জায়গাটি, সেই প্রত্যাশার জায়গাটি পূরণ করার হচ্ছে
যেই শপথ, সেটি হবে আমাদের রাজনৈতিক দলের মূলনীতি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে একটি ধ্বংস করে দেওয়ার যে একটি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রিভিয়াস আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের যে একটি প্রবণতা থাকে, সেই জায়গায় আমাদের সেই বিষয়টি থাকবে না, বরং থাকবে রাজনৈতিক যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, এই যে খাতগুলো রয়েছে, সেগুলোর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির মূল প্রিন্সিপাল। অর্থাৎ সেবাধর্মী একটি রাজনৈতিক দল ক্রিয়েট করার, সেটি হচ্ছে, যদি আমরা রাজনৈতিক দল ক্রিয়েট করি, সেটি হচ্ছে আমাদের মূলনীতির জায়গায় প্রাধান্য পাবে। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা। ছাত্র অধিকার প্রতিষ্ঠায় শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ সক্রিয় করার পরিকল্পনা তাদের। লেজুর ভিত্তিক অর্থাৎ কোনো মাদার টিমের স্পোক্সম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে, সিট দখল করবে, হল ক্যান্টিনে বাণিজ্য করবে, সেই ধরনের রাজনীতি যেটি বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, সেই রাজনীতি আর বাংলাদেশের শিক্ষার্থীরা চায় না। বরং বাংলাদেশের শিক্ষার্থীরা যেই ধরনের রাজনীতি চায়, সেটি হচ্ছে মেধাভিত্তিক রাজনীতি, সেটি হচ্ছে পাওয়ার পলিটিক্স আর থাকবে না, সেটি হবে পলিসি পলিটিক্স, এবং সেটি সূতিকাগার হবে হল সংসদ। ছাত্রদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়, তাদের কোনো এখানে স্ট্রিক্ট নেই, তাদের কি দাবি দাওয়াগুলো তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম তাদের নেই, কোনো ব্যক্তি নেই, কোনো প্রতিনিধি নেই। সেই জায়গা থেকে অতি শীঘ্র ছাত্র সংসদ কার্যকর করার বিষয়ে আমরা বর্তমান যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের আমরা আহ্বান জানাবো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করতে চান শিক্ষা ব্যবস্থার, ঢেলে সাজাতে চান স্বাস্থ্য খাত। আমরা যুগোপযোগী একটি শিক্ষা পদ্ধতি, যেখানে বিজ্ঞান মনস্কতার হচ্ছে অবাধ প্রসারের সুযোগ থাকবে, যেখানে হচ্ছে কারিগরি শিক্ষা পদ্ধতির অবাধ প্রসারের সুযোগ থাকবে, এবং স্বনির্ভর বাংলাদেশের গঠনের জন্য একজন শিক্ষার্থীকে যেভাবে হচ্ছে নিজেকে স্বনির্ভর করতে হয়, সেই জায়গাগুলোকে হচ্ছে ফোকাস করে যে ধরনের শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হয়, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে বর্তমান বিদ্যমান শিক্ষা পদ্ধতি সেখানে অবশ্যই সংস্কার করা হবে। আর আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার ব্যবস্থার সংস্কারও চান তরুণরা। মোটা দাগে যদি বলতে যাই, বিচার ব্যবস্থা পরবর্তীতে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাত হলেই সামাজিক যোগাযোগের বিভিন্ন পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে গত কয়েক রাতে। এই অবস্থায় নিজ নিজ এলাকায় পাহারা বসিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। সেনাবাহিনীর পাশাপাশি টহল কার্যক্রম শুরু করেছে বিজেপির সদস্যরাও। রাতের রাজধানী ঘুরে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। রাত তখন প্রায় 2:30। রাজধানীর বিজয় সরণি এলাকায় দেখা যায় মধ্যরাতেও নিরাপত্তা দিতে সজাগ একদল শিক্ষার্থী। দিনের মতো রাতেও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছিলেন তারা। সন্দেহ হলেই করছিলেন গাড়ি তল্লাশি। ট্রাফিক মেনটেন্সিটা করতেছি আমরা। আবার সকালে ইনফরমেশন আসছে যে অনেক কালকে রাতেও যে অ্যাম্বুলেন্সে বন্দুকসহ ডাকাত ধরা পড়ছে, বড় বড় হাইসগুলো চেক করা হচ্ছে। স্টুডেন্টের কারণে ডাকাতি হচ্ছে, স্টুডেন্টের কারণে পুলিশ নাই মাঠে, তো আমরা এই দায়টা এড়াই চলতেছি, যেন এই কথাটা না বলতে পারে, এই জন্য সকল স্টুডেন্ট আমরা আজকে মাঠে আছি। প্রধান সড়কের মতো পাড়া মহল্লাও চলছে শিক্ষার্থীদের এই তৎপরতা। মোহাম্মদপুরে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের পাশাপাশি ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিবেকের দায়িত্ববোধ থেকে আমাদের থাকা, কারণ এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের সুন্দর মতো নিজেদের সবাইকে করতে হবে। ডাকাতরা যে আমাদের এইসব ছিনতাইকারী করতেছে, অনেক ক্ষতি করতেছে, ওদের জন্য এই লাঠি হাতে। হিন্দু মুসলমান সবাই একত্রভাবে, ছোট বড় সবাই মিলে এই এলাকায় আমরা টল দিচ্ছি। রাত জেগে তাদের এই পাহারা কার্যক্রম। যতটুকু পারছি আমরা এলাকার সবাই আমরা নিচে নামছি, আমরা এলাকা টহল দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ছেলেরা, বাচ্চারা, প্রত্যেকটা ছেলে না শুধু মেয়েরা, সবাই কাজে বড়, এটা প্রমাণ করে দিয়েছে। এবার আমাদেরই প্রোটেক্ট করতে হবে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নেই, এখন আমাদেরই জেগে থাকতে হবে, আমাদের নিরাপত্তা আমাদেরকে ইনশিওর করতে হবে, তাই আমরা রাতেও বাধ্য হয়ে জেগে আছি। এদিকে জানমালের নিরাপত্তায় পাড়া মহল্লায় সেনাবাহিনী টহলের পাশাপাশি গতরাতে মাঠে নামে বিজিবি। যে কোনো জরুরি প্রয়োজনে হটলাইনে যোগাযোগের আহ্বানও জানান তারা। দেশের নিরাপত্তা এবং নিজ নিজ বাড়িঘরের মালসামানা নিরাপত্তার জন্যই তারা আজ মাঠে নেমেছেন, যে যার মতো করে লাঠিসোঁটা হাতে নিয়ে, শুধুমাত্র মোকাবেলা যেসব ডাকাত এবং দুষ্কৃতিকারীরা আছে তাদের প্রতিরোধে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। খুলতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশের থানাগুলো। কাজ শুরু হয়েছে সীমিত পরিসরে। বাকি সদস্যদের থানায় ফেরার আহ্বান জানিয়ে পুলিশ বলছে, জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করবে বাহিনী। শুক্রবার সকাল থেকে খুলতে শুরু করে থানাগুলো। থানায় এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুলিশ সদস্যরা। জানান, ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছেন সবাই। সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে জনগণের আবারও আস্থা অর্জন করতে চান তারা। এদিকে পুলিশ হেডকোয়ার্টার জানিয়েছে, সারা দেশে 361টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরায় অর্থনীতিতে সুদিনের আশা করছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষের প্রত্যাশা আর্থিক খাতগুলোতে সংস্কার হলে বাণিজ্য হবে সমৃদ্ধ ও টেকসই। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে রাজনৈতিক অস্থিরতার সংঘাতময় পরিস্থিতি শেষে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরেছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এতেই নতুন করে আশা জুগিয়েছে ব্যবসায়ীদের। দীর্ঘ ১.৫ দশকের অনিয়ম ভেদ করে প্রত্যাশা করছেন অর্থনীতিতে সুদিন ফেরার। রাজস্ব বিভাগের হয়রানি বন্ধ আর সহজেই ব্যাংক ঋণ মিললে তৈরি হবে ব্যবসা বান্ধব পরিবেশ। সামাজিক ব্যবসা তত্ত্বকে সামনে রেখে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা। আমাদের দেশের উগ্র অত্যন্ত আক্রমণাত্মক যে পুঁজি সমাজ, এটাকে একমাত্র কমনীয় করে তুলতে পারে ওনার সামাজিক ব্যবসা। টেকসই ও সমৃদ্ধ দেশ গড়তে আর্থিক সহ সব খাতে সংস্কারের মধ্য দিয়ে নবগঠিত সরকার নতুনত্বের বীজ বপন করবে, এমনটাই প্রত্যাশা দেশের মানুষের। নতুন করে আমাদের বাংলাদেশ তৈরি করতে হবে এবং যাতে করে বিশ্বের, শুধুমাত্র আমাদের দেশের ব্যাপার না, সাউথ এশিয়ার জন্য একটা মডেল হয়ে ওঠা এবং বিশ্বের জন্য একটা মডেল হয়ে ওঠা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন জগৎ বিখ্যাত লোক, যাকে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মানুষ চেনে, তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। মানুষের আশা আগামীর দিন হবে সম্ভাবনার, যেখানে থাকবে না অধিকার হারাদের আর্তনাদ, বঞ্চনা, বন্ধ হবে দুর্নীতি, অনাচার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। Kai Aluminium. Better is now the best. চট্টগ্রামের হাটহাজারীর প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের নেতৃত্বে। শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় তার জন্মস্থান চট্টগ্রামে চলছে আনন্দের বন্যা। ডক্টর ইউনূসের হাত ধরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা চট্টগ্রামবাসী। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের হাটহাজারীর ছোট্ট বাথুয়া গ্রামের সন্তান বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় তার জন্মস্থানে বইছে আনন্দের বন্যা। তাকে নিয়ে স্বপ্ন বুনছেন চট্টগ্রামের মানুষ। আমার আসলে আইডল, আমি ছোটবেলা থেকে আসলে ওনাকে দেখে বড় হয়েছি, কারণ উনি হচ্ছে, আমরা গর্ববোধ করি যে উনি একজন বাংলাদেশি। সবাই গর্বিত, সবাই প্রচণ্ড আনন্দিত, এমন একজন মানুষের হাতে দেশের এত বড় দায়িত্ব আমরা অর্পণ করতে পারছে। ৮৪ বছর বয়সী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে পড়ালেখা করেন। পরবর্তীতে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে এবং ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন। অর্জন করেন বিশ্বের নানা অ্যাওয়ার্ড ও পুরস্কার। ১৯৭৬ সালে তিনি জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে সাড়া ফেলে দেন। ২০০৬ সালে পান শান্তিতে নোবেল পুরস্কার। এই মানুষের মধ্যে সবসময় দেশপ্রেম ছিল, দেশের প্রতি নীতি নৈতিকতা আদর্শ ছিল। যখন দায়িত্ব নিয়েছেন, আশা করি দেশটাকে সর্বোচ্চভাবে গুছিয়ে সুন্দরভাবে নতুন একটি রূপে বাংলাদেশকে সকলের মাঝে, জনগণের মাঝে উপহার দিবেন। ওনার যে আন্তর্জাতিক যে কানেকশন, এই কানেকশন যদি উনি কাজে লাগাইতে পারে, আমাদের দেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। এই দেশের যে সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলো রয়েছে, এই কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার করবেন, সংস্কার করে সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিবেন। আমরা শতভাগ নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাত ধরে আমরা এগিয়ে যাব সামনের দিকে। বিশ্বের ইতিহাসে সেরা ৭ পুরস্কার প্রাপ্তদের মধ্যে একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর ২০ জন সম্মানী ব্যক্তির তালিকায় তিনি ৯ম স্থানে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনের মতো রাতেও বাজার তদারকিতে শিক্ষার্থীরা। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজ সন্দেহে এক যুবককে আটক করেছেন তারা। রাতে ওই যুবককে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা বলছেন, বাজারে সব ধরনের চাঁদাবাজি বন্ধে তাদের তদারকি কার্যক্রম চলমান থাকবে। সড়কের মতো বাজার ব্যবস্থা সংস্কারেও সোচ্চার শিক্ষার্থীরা। সিন্ডিকেট আর চাঁদাবাজি রুখে দিতে দিনের পাশাপাশি রাতেও করলেন বাজার তদারকি।
শুক্রবার রাতে রাজধানীর কাউরান বাজারে হাসিনা মার্কেটে শিক্ষার্থীরা বাজার তদারকিতে গেলে সানাউল্লাহ এন্টারপ্রাইজ নামে দোকান মালিকের অভিযোগ, গত 5 আগস্ট কয়েকজন মিলে দোকান ভাঙচুর করে নগদ টাকা সহ মালামাল নিয়ে যায়। এমনকি মালামাল ফেরত চাইলে উল্টো চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন। 5 তারিখ দিবাগত রাত্রে আগের দিনের ব্যালেন্স সেভিংসটা মানে কালেকশনটা ছিল, এগুলা সহ সব লুট করে নিয়ে গেছে। তার ভিতরে আমাদের ম্যানেজারকে নিয়ে আটকাইয়া আনিস বলছে যে টাকা দাও, তাহলে আমি মাল কিছু ম্যানেজ করে দিই। সুবোধন করে আনিস, আর হলো রাসেল, আর হলো শীর্ষ সন্ত্রাসী বেলেট মন্টু। শিক্ষার্থীরা যখন দোকানদারের সঙ্গে কথা বলছিলেন তখন পাশে থেকে তা দেখছিলেন এক যুবক। ব্যবসায়ীরা তাকেই চাঁদাবাজ দাবিকারী হিসেবে চিহ্নিত করে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাকে তুলে দেওয়া হয় সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনীকে জানাবো, তখন ওখান থেকে একটা লোক আসলো, আইসা মানে মনিটরিং করতেছে এখানে কি কি হচ্ছে, মনে হয় জানাবে। যারা ভাঙচুর করছে সবার যাদের নাম শুনতে পেয়েছে তারা হচ্ছে যুবদল, এগুলোর সাথেই জড়িত, বিএনপির আওতাধীন। সবাই আমাকে বলছেন চাঁদাবাজ, তার জন্য এখানে আরো বেশি করে আনা হয়েছে। এখানে আমি কল দেওয়া হয়তো ওনার সরাসরি আমাকে এখানে তুলতাম, এখানে নিচে নিয়ে দিয়ে দিচ্ছি। জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষার্থীরা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি তদারকি, প্রবাসী এবং হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে নয়াদিল্লি। এতে আছেন বিএসএফ ও সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিন শাহ এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর হামলার খবর পাওয়া যায়। এই ঘটনা কেন্দ্র করে বাংলাদেশে আছেন এমন ভারতীয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির বিভিন্ন গণমাধ্যমের দাবি, বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই এই পর্যবেক্ষণ কমিটি কাজ করবে। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এই কমিটি কাজ করবে বলেও দাবি করা হচ্ছে। এর আগে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চলা সেসব পরিস্থিতির মধ্যেই ভারত বাংলাদেশের তাদের ভিসা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়। বন্ধ রয়েছে দুই দেশের রেল যোগাযোগও। সীমান্তের ভারতীয় অংশে কাস্টমস ইমিগ্রেশনও নজরদারি অতীতের যে কোনো সময়ের চেয়ে কড়াকড়ি আরোপ রয়েছে। সেই সঙ্গে সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীও নিয়েছে বাড়তি সতর্কতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেখছেন সকালের সময়। খেলার খবর। দেশ জুড়ে পরিবর্তনের হাওয়া। পরিবর্তন শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাজমুল হাসান পাপনের চেয়ার নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম কনিষ্ঠ উপদেষ্টা। তারুণ্যের ছোঁয়ায় বদলে যাবে ক্রীড়াঙ্গনের চিত্র, প্রত্যাশা দেশবাসীর। ছাত্র জনতার অভ্যুত্থানে বদলে গেছে গোটা দেশের চিত্র, পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। এমনিতে রাজনীতিমুক্ত হওয়ার কথা থাকলেও কখনোই এদেশের স্পোর্টস অ্যারেনাকে সবকিছুর বাইরে রাখা সম্ভব হয়নি। যুগের পর যুগ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোকেরাই হয়েছেন ফেডারেশনগুলোর হর্তাকর্তা। জবাবদিহিতা না থাকায় রীতিমতো স্বেচ্ছাচারিতার চর্চা করে গেছে সবাই, হোক বিসিবি বাফুফের মতো শীর্ষ সারির কিংবা টেনিস বক্সিংয়ের মতো তুলনামূলক কম জনপ্রিয় বোর্ড বা ফেডারেশনে। ক্লিন ইমেজ না থাকলেও নিজেদের সুবিধা মতো নিয়োগ, কেবল সিন্ডিকেটের খেলোয়াড়দের সুযোগ দেয়া, দুর্নীতি, এসব ছিল ওপেন সিক্রেট। ঘরোয়া প্রতিযোগিতার মান দিনকে দিন খারাপ হয়েছে। অনেক যোগ্য খেলোয়াড়ের স্বপ্ন গলা টিপে হত্যা করেছে অনৈতিক সুবিধাভোগীরা। এসব কারণেই তো কোনো ডিসিপ্লিনেই আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশের। অবশ্য তারপরও এতদিন গলাবাজি বন্ধ হয়নি ক্ষমতা আঁকড়ে ধরে রাখা কর্তা ব্যক্তিদের। দেশের খেলাধুলার মান উন্নয়নেও আদতে কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার সে অপসংস্কৃতি বদলের স্বপ্ন দেখছে মানুষ। ক্ষমতার পালা বদলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাজমুল হাসান পাপনের চেয়ারে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। তারুণ্যের হাত ধরে ভিন্ন কিছুর আশায় ক্রীড়াপ্রেমী জাতি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ একজন ক্রীড়া অনুরাগী মানুষ। রাজনীতির পাশাপাশি দেশের স্পোর্টসের বৈষম্য ও খুঁটিনাটি নিয়ে বেশ আগে থেকেই সোচ্চার তিনি। ফেডারেশনগুলোর চিরদিনের করাপশন দূর করতে সক্রিয় ভূমিকা রাখবেন তিনি, এমনটাই প্রত্যাশা সবার।
মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঘরের মাঠে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশে চলমান অস্থিরতার মাঝে নিরাপত্তা ইস্যু ছাড়াও বড় মাথা ব্যথার কারণ বিসিবি কর্তাদের দেশ ছেড়ে পালানো। সভাপতি নাজমুল হাসান পাপন সহ নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল কিংবা নীতি নির্ধারণী মহলের অধিকাংশ সদস্য না থাকায় এই মেগা ইভেন্ট হাত ছাড়ার শঙ্কায় বাংলাদেশ। অস্থিরতা আর অনিশ্চয়তায় সরকারবিহীন 4 দিনের পর আপাতত স্বস্তি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। এখন তাই অপেক্ষা স্বাভাবিক জীবনের। জনগণ সাধারণ জীবনে ফেরার অপেক্ষায় থাকলেও বিসিবির ভবিষ্যৎ অনিশ্চিত। সরকারের পালা বদলে বড় পরিবর্তনের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। গা বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন নীতি নির্ধারণী মহলের বেশ কিছু কর্তা ব্যক্তি। বিসিবি সভাপতি কিংবা নারী উইংয়ের চেয়ারম্যান সবাই আপাতত আত্মগোপনে। গা ঢাকা দিয়েছেন আওয়ামীপন্থী আরও অনেক কর্তারা। অথচ ঘরের মাঠে মাস দুয়েক পরেই অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। এত বড় মেগা ইভেন্ট শেষমেশ হাত থেকে ফসকে যায় কিনা সে শঙ্কাও বাড়ছে। শেখ হাসিনা পতনের পর থেকেই খোঁজ নেই অধিকাংশ বিসিবি কর্তার। এমনকি দেশে যারা আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করছেন না এসব পালিয়ে যাওয়া কর্তারা। রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন প্রভাব বিস্তার করা কর্তারা আদৌ দেশে ফিরবেন কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে। তবে দেশে থাকা হাতে গোনা 2-1 বোর্ড কর্তারা বিশ্বকাপ আয়োজনের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ। দেশের চলমান পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা চেয়ে এরই মধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। সে চিঠির উত্তর না এলেও আইসিসির অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। নিরাপত্তা নিয়ে অস্থিরতা না কমলে হোস্ট হিসেবে নাম কাটা পড়তে পারে বাংলাদেশের। আগামী শনিবার ভেন্যু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। তবে মাত্র 2 মাস আগে নতুন আয়োজক খুঁজে পাওয়াটাও কঠিন হবে আইসিসির জন্য। শ্রীলঙ্কায় অক্টোবরে বৃষ্টির প্রভাব আর ভারতে পাকিস্তানের সফর নিয়ে অনিশ্চয়তা। আরব আমিরাত আপাতত বিকল্প মনে হলেও এত কম সময়ে তারা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিতে পারবে কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে। 10 দল, 23 ম্যাচ আর 18 দিন, দুটি ভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় বাংলাদেশ। শেষ মুহূর্তে এই মেগা ইভেন্ট হাতছাড়া হলে আর্থিক লোকসান তো হবেই, পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বাঘিনীদের ইমেজও ক্ষতিগ্রস্ত হবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে আজ রংপুর যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দেখা করবেন আবু সাইদের স্বজনদের সঙ্গে। ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচারের সিদ্ধান্ত ক্যাবিনেট বৈঠকে। সাধারণ মানুষ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানালেন 2 সমন্বয়ক। গুরুত্ব দেওয়া হবে সেবাধর্মী কাজ, সাম্য আর মানবিক মর্যাদা নিশ্চিতই হবে মূলনীতি। নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের অব্যাহত থাকে সেক্ষেত্রে রাজনৈতিক দল করার ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব। রাষ্ট্রে এমন একটা রাজনৈতিক দল থাকবে যারা পরিবারতন্ত্রের বাইরে থাকবেন। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।